তোমার আকাশ তোমার বাতাস। নমস্কার, আমি সৌমিত্র চট্টোপাধ্যায় আপনাদের স্বাগত জানাচ্ছি তোমার আকাশ তোমার বাতাসে। এই অনুষ্ঠান শুনতে বসে হঠাৎ যদি মনে হয় আচ্ছা শরৎকাল আর সকালবেলা নিয়ে কি কি কথা বা গান মানে রবীন্দ্রনাথের গান আছে, তাহলে নিশ্চয়ই গীতবেতানের পাতা উল্টোবেন। আজি শরদ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়, আমার রাত পোহালো শারদ প্রাতে, এসব তো মনে পড়বি। হ্যাঁ, গীতবেতান তো আছেই, থাকবেও চিরকাল। কিন্তু এই 21 শতকে আমাদের হাতে এসেছে গীতবিতান আর্কাইভ, একটি ডিভিডিতে সম্পূর্ণ গীতবিতান, তার সঙ্গে তথ্যপঞ্জি, প্রতিটি গানের তথ্যপঞ্জি, সঙ্গে স্বরলিপি এবং একাধিক গায়কের গলায় গাওয়া এক একটি গান। এই অসাধ্য সাধনটি যিনি সম্ভব করেছেন সেই পূর্ণেন্দু বিকাশ সরকার, তিনি স্বনামধন্য চক্ষু বিশারদ ডাক্তার পূর্ণেন্দু বিকাশ সরকার আজ আমাদের অতিথি। আসুন পূর্ণেন্দু বিকাশ। নমস্কার, আজ আমাকে এখানে আমন্ত্রণ করার জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ডক্টর সরকার, আপনাকে আমার একটা প্রথমেই কথা জিজ্ঞেস করার আছে, সেটা হচ্ছে আপনি তো চোখের ডাক্তার, তা আপনার চোখ হঠাৎ এই রবীন্দ্রনাথের গীতবিতান এর ওপর গিয়ে কেন পড়লো? কেন মনে হলো যে এটার একটা ডিভিডি বা একটা আর্কাইভ তৈরি করা দরকার? আসলে কি করে শুরু হলো ভাবতে বসলে এখন ঠিক সঠিক উত্তর পাওয়া যাবে না। একটা হঠাৎ হয়তো মাথায় এসেছিল, কিন্তু যে কোনো বাঙালির মতো রবীন্দ্রনাথের গান এবং তার রবীন্দ্রনাথ আমার অত্যন্ত প্রিয়, এতে নতুনত্ব কিছু নেই। কিন্তু বিগত কয়েক বছরে দেখছি আধুনিক গান আর নানা ধরনের ব্যান্ডের গান নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। আমার মনে হয়েছিল এর জন্য হয়তো রবীন্দ্রনাথের গান শোনার প্রবণতা একটু একটু করে কমে যাচ্ছে। তখন আমি ভেবেছিলাম যদি এমনভাবে রবীন্দ্রনাথের গানগুলোকে আমরা লোকের মধ্যে দিতে পারি, এমন একটা মাধ্যমে যাতে করে শুধু গান শোনা এবং গানের সব তথ্যগুলো একসঙ্গে জানতে পেরে যাব, সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথের জীবন দর্শন জানতে পেরে যাব, তাহলে নিশ্চয়ই রবীন্দ্রনাথকে আমরা আরও কাছে পাবো। এই চিন্তা যখন মাথায় এলো, তখন এটাও ভাবলাম যে আজকের প্রজন্মের ছেলেমেয়েরা, মানুষরা কম্পিউটারকে অত্যন্ত আপন করে নিয়েছে এবং এটা একটা দৈনন্দিন জীবনে অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে। সুতরাং কম্পিউটারের মাধ্যমে ডিভিডির মধ্যে দিয়ে যদি একটা তথ্যভিত্তিক সফটওয়্যার তৈরি করতে পারি, যাতে রবীন্দ্রনাথের গানও থাকবে এবং রবীন্দ্রনাথের জীবনী এবং সব কিছুই থাকবে, তাহলে আমরা রবীন্দ্রনাথকে আরও বেশি করে আরও বেশি দিন মনে রাখতে পারবো। এইভাবে কাজটা শুরু করেছিলাম। ডাক্তার সরকার, এই সেই যন্ত্রের মধ্যে রবীন্দ্রনাথকে আপনি বন্দি করতে চেয়েছেন, আজকের আধুনিক যন্ত্র কম্পিউটারের মধ্যে। ঠিক। সেই জন্যে আমি জানতে চাইছি যে আপনার বিন্যাসটা এখানে কিভাবে করেছেন, মানে যন্ত্রের সুবিধাটাই বা কী পেয়েছেন যে যাতে একসঙ্গে আপনি অনেকগুলো জিনিসকে ইনকর্পোরেট করতে পেরেছেন? বিন্যাস বলতে এই যে গীতবিতান আর্কাইভ যে ডিভিডিটা আছে, এই ডিভিডিটা একটা সিঙ্গেল ডিভিডি। যদি আমরা আমাদের কম্পিউটার যন্ত্রের মধ্যে ওটাকে ইনস্টল করি, তাহলে দেখা যাবে যে রবীন্দ্রনাথের গীতবিতানের যে 2212টা গান আছে, সেই গানগুলো একটা তালিকা পাবো। যে কোনো তালিকার যে কোনো গান, আমাদের পছন্দের গানকে ক্লিক করলে গানগুলো একাধিক শিল্পীর একটা তালিকা পাবো। ধরুন অধরা মাধুরী ধরেছি ছন্দবন্ধনে, এই গানটা ক্লিক করলেই আমি পাবো কণিকা বন্দ্যোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, সুমিনা রায় ইত্যাদি অনেকের তালিকা। এর থেকে যার গানটা আমার পছন্দ হবে বা যার পছন্দ হবে সেই তার শিল্পীকে ক্লিক করলেই শিল্পীর ছবি পাওয়া যাবে, সঙ্গে সঙ্গে গানটা স্বরলিপি পাবো, গানটা কথা পাবো, গানটা শুনতে পারবো, গানটা কবে লেখা হয়েছিল, গানে কী সুরে বাজছে, কী তালে বাজছে, গানটা কবি কোথায় লিখেছিলেন, রচনার স্থান ইত্যাদি সমস্ত তথ্য আমরা পাবো। উপরন্তু আমরা যেটা পাবো, গানের সঙ্গে সঙ্গে মানে গানের বিন্যাস, যেটা ধরুন আমি আজকে ঠিক করলাম আমি শুধু পূজায় গানগুলো শুনবো, বা পূজায় গানগুলো রবীন্দ্রনাথ 62 বছর বয়সে কোনগুলো লিখেছেন শুনবো। এইভাবে বিভিন্নভাবে এগুলোকে বিশ্লেষণ করে বা আমরা ভাগ করে শুনতে পারি। এছাড়া রয়েছে 4টি নৃত্যনাট্য, 3টে গীতনাট্য, পুরোটাই এর মধ্যে দেওয়া আছে। ব্রহ্মসঙ্গীত রয়েছে, 86টা গীতাঞ্জলি গান রয়েছে, ভাঙা গানের একটা তালিকা রয়েছে, মানে মূল গান এবং রবীন্দ্রনাথের গানকে পাশাপাশি শোনবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এবারে একটা কথায় আসছি, যেটা আমাকে এই অনুষ্ঠানে যিনি অতিথি আসেন তাকেই প্রশ্ন করতে হয়, এবং প্রশ্নটা করতে গিয়ে আমি নিজেই খুব সংকোচ বোধ করি, কেননা রবীন্দ্রনাথের গানের থেকে 5-6টি
প্রিয় গান আমাকে বলুন, এই কথাটা বলতে আমার নিজেরই সংকোচ হয়, এবং বিশেষ করে আপনার ক্ষেত্রেই সংকোচটা আমার দ্বিগুণ বেড়ে যাচ্ছে। তার কারণ একসময় তো দীনেন্দ্রনাথ ঠাকুরকে বলা হতো সকল গানের ভাণ্ডারী, সকল সুরের কাণ্ডারী। তো এখন বোধহয় আজকের এই আধুনিক কালে, আধুনিক সময়ে সেই জায়গাটা আপনিই নিলেন, এমন করে রবীন্দ্রনাথের গানের ভাণ্ডারটিকে সংরক্ষিত করছেন কম্পিউটারের মধ্যে। সেই জন্য আপনাকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার প্রিয় কয়েকটি রবীন্দ্রনাথের গান বলুন, তাহলে আমার নিজেরই হয়তো একটু সংকোচ হবে। তবুও যেহেতু এটা প্রায় প্রথায় দাঁড়িয়ে গিয়েছে আমাদের এই অনুষ্ঠানে, সেই জন্য আপনাকে এইটা আমি প্রশ্ন করছি, আপনি যদি আপনার কয়েকটি গান বলেন এরকম যা আপনার প্রিয়। হ্যাঁ, ঠিকই বলেছেন, রবীন্দ্রনাথের গানটা প্রিয় গান হিসেবে আলাদা করা সম্ভব না, সব গানই প্রিয়। কিন্তু আমার যে গানটা খুবই মানে 1 নম্বর বলবো, সেটা হচ্ছে আপনারে দিয়ে রচিলি রে কিয়ে। এই গানটি আমার খুবই প্রিয়। গানটার কথা এবং গানের বক্তব্য এত আমাকে ছুঁয়ে গিয়েছে, এটাকে আমি আমার জীবনের দর্শন হিসেবেই মনে করি। এছাড়া আকাশ ভরা সূর্য তারা আরেকটি গান, একদা তুমি প্রিয়ে, অথবা এবার আমায় ডাকলে দূরে। এই গানগুলিকে আমার তালিকার প্রথম দিকে আমি রাখতে চাই। আচ্ছা ডাক্তার সরকার, আপনাকে একটু বিরক্তই করি, মানে আপনাকে একটু আক্রমণ করি, আমি বলতে চাই একটা কথা। সেটা হচ্ছে যে আপনি এই যে গীতবিতান আর্কাইভ করলেন একটি ডিভিডিতে, এটা তো কম্পিউটার ছাড়া এটা চলবে না, কারণ এটা একটা সফটওয়্যার বেসিক্যালি। তা এটা করার ফলে আমাকে ধরে নিতে হচ্ছে যে একমাত্র সেই এটি শোনার অধিকারী যে কম্পিউটার জানে এবং যার এটি কম্পিউটার আছে। তো এইটা কেন করলেন? আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা হয়তো করা যেত, আমি জানি না করা যায় কিনা। এটি যদি আপনি আমাকে একটা উত্তর দেন। না, এটা ঠিকই বলেছেন। এই প্রশ্ন তো আমার মাথায় এসেছে এবং বহু লোক আমাকে এই প্রশ্নই করেছে, এটা কেন নর্মাল ডিভিডি প্লেয়ার কম্প্যাটেবল নয়। কিন্তু দেখুন, এটা গীতবিতান আর্কাইভ যেটা আছে, এটা আর্কাইভাল ভ্যালু যেটা আমরা দেখাতে যাচ্ছি, যে একটা গানের সঙ্গে গানের তথ্য আসবে, গানের স্বরলিপি আসবে, গানের কথা আসবে, গানটা কবে লেখা হয়েছিল আসবে, এই যে বিভিন্ন যে তথ্যপঞ্জিগুলো, এগুলো নর্মাল ডিভিডি তো আমি তো আনতে পারবো না। একটা ডিভিডি প্লেয়ারে আমি গান শোনাতে পারি, একটা গান হয়তো 2 জন কণ্ঠেও শোনানো যেতে পারে, কিন্তু গানের আনুষঙ্গিক যে তথ্য সেগুলো তো দেখানো যাবে না। আর গীতবিতান আর্কাইভে শুধু গান না, গান ছাড়া বহু তথ্য রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের পুরো বংশপঞ্জি রয়েছে, স্বরবিতান সূচি রয়েছে, গানগুলোর বিন্যাস রয়েছে, গ্রাফস রয়েছে। এগুলো তো সাধারণ ডিভিডি প্লেয়ারে দেখানো এখনও পর্যন্ত সম্ভব। হ্যাঁ, সেই দিক থেকে আপনি কি এটা বলবেন যে এটা যতখানি মানুষের মনোরঞ্জনের জন্যে, তার থেকে বেশি এটার মূল্যটা হচ্ছে যে ভবিষ্যতে এই নিয়ে গবেষণা করবে, সেটা গবেষণামূলক আকর হিসেবে এটা বেশি গবেষণামূলক আকর হিসেবে একটা বিরাট সম্ভাবনা থেকেই যাচ্ছে, যেহেতু এতে বহু তথ্য রয়েছে। আর একটা জিনিস আমি মনে করেছি, গান যখন শুনছি, একটা গান ধরুন বাজছে, আকাশ ভরা সূর্য তারা বাজছে, গানটি যে পরিপ্রেক্ষিতে কবি লিখেছিলেন, যে বয়সে লিখেছিলেন, যে মুডে লিখেছিলেন, সেটা যদি আমরা সঙ্গে সঙ্গে দেখতে পাই, সেই প্রাসঙ্গিক তথ্যগুলিও থাকে। হ্যাঁ, রয়েছে তো, গানের তথ্য রয়েছে, তাহলে গানটা শোনাটা সার্থক হচ্ছে। শুধু গানটা কান দিয়ে শুনছে না, মন দিয়েও শুনছি সেটা আমরা। সেই জন্য এটাকে আমি কম্পিউটার বেসড করার চেষ্টা করেছি। আচ্ছা ডাক্তার সরকার, হরপ্রসাদ শাস্ত্রী তো বলেছিলেন বাঙালি আত্মবিস্মৃত জাতি। সত্যি আমরা আত্মবিস্মৃত জাতি, এই কথাটা বোধহয় ব্যাখ্যার অপেক্ষা রাখে না। নানাভাবে জীবনের নানা ক্ষেত্রে, নানা মাত্রায় আমরা আত্মবিস্মৃত। আমরা আমাদের ঐতিহ্যের কথা স্মরণ রাখি না, আমরা আমাদের যা আমাদের ইতিহাস তা বিস্মৃত হই সব দিক থেকে। সেখানে আপনি এমন একটা কাজ করেছেন যেটা করতে গেলে আত্মবিস্মরণ দূরস্থান, আত্মবিশ্লেষণ এবং আত্মমূল্যায়ন, এই সবগুলোরও ভীষণ প্রয়োজন হয়ে পড়ে। এবং আমাদের ভারতীয় সংস্কৃতির ইতিহাসে, আধুনিক ভারতবর্ষের সংস্কৃতির ইতিহাসে যিনি সবথেকে বড় সৃজনশীল মানুষ, তার সবথেকে বড় গানের ভাণ্ডার যা পৃথিবীতে এখনও অবধি আবিষ্কার করা গিয়েছে, যে একজন মানুষের তৈরি করা 2000-এর ওপর গান, তাই নিয়ে আপনি কাজ করেছেন। তো এটা করতে গিয়ে আপনি, এবং যেভাবে তার গ্রন্থপঞ্জি থেকে আরম্ভ করে তথ্যপঞ্জি, তার গান সম্বন্ধে যা যা ইনফরমেশন আছে সেগুলো দিচ্ছেন, কখন লিখেছিলেন, কী অবস্থায় লিখেছিলেন, এইটি করতে গিয়ে আপনাকে যে বিশ্লেষণ এবং গবেষণামূলক কাজটা করতে হয়েছে, সেটা করতে আপনার
কি কি অসুবিধে সম্মুখীন হয়েছেন, বা সেখানে আপনার চ্যালেঞ্জটা কী ছিল, যে কোনটাকে অতিক্রম করতে আপনার বেশি কষ্ট পেতে হয়েছে, এবং কোথায় সাহায্যও পেয়েছেন এই কাজগুলো করার, এই সবগুলো একটু জানতে ইচ্ছে করছে। গীতবিত আর্কাইভ যখন কাজ শুরু করেছিলাম, আমার প্রধান সমস্যা ছিল সময়। আমি চক্ষু চিকিৎসক, আমার নিজের নার্সিংহোমে রোগী দেখা, অপারেশন করতে সকাল থেকে রাত পর্যন্ত কেটে যায়। আমার মনে হয় সময়টাই আমার কাছে সবচেয়ে বড় সমস্যা এবং চ্যালেঞ্জ ছিল। তো রাত্রে 9টার পরে বাড়ি আসার পরেও রাত 2-2:30 পর্যন্ত এই আর্কাইভের কাজ করতে হয়েছে। এটা একটা বড় সমস্যা, এবং এটা আমরা overcome তখন করেছি। প্রাণ চায় কিন্তু চক্ষু না চায়। কিন্তু যখন কাজ শুরু করেছি, কাজ তখন আমাকে এগিয়ে নিয়ে যেতেই হবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে গান সংগ্রহ। আমি যখন কাজ শুরু করেছি তখন বহু গান আমি দেখেছি, গান আমরা কানে শুনছি, সবচেয়ে শুনি জানা গান, কি গানটা কোথায়? যখন আর্কাইভে গানটা ঢোকাতে যাচ্ছি, কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না, মিউজিক ওয়ার্ল্ডে, না মিউজিক স্টোরসে, না বন্ধুর কাছে। এইভাবে গান সংগ্রহ করা একটা বড় সমস্যা হয়েছে। তখন সেই সমস্যাটা অতিক্রম করলেন কি করে? নানাভাবে সংগ্রহ হয়েছে, বহু বন্ধুর বান্ধবকে ফোন করতে হয়েছে, তোর কাছে গানটা আছে কিনা। এমনকি তখন FM রেডিওতে সকালবেলায় রবীন্দ্রসঙ্গীতে অনুষ্ঠান হতো, খুব ভোরে উঠে সেইগুলো রেকর্ড করা হতো। বিভিন্ন রেকর্ডিং কোম্পানিতে গিয়ে কথা বলেছি, তারা যদি একটা গান দেয় আমাদেরকে, এবং যাদের কাছে পুরোনো দিনের রেকর্ডস আছে তাদের থেকে ঘেটে গানগুলো সংগ্রহ করতে হয়েছে। এভাবে গান সংগ্রহ করতে আমার অনেক সময় এবং পরিশ্রম ব্যয় করতে হয়েছে। এটা তো একটা পাহাড় প্রমাণ কাজ। হ্যাঁ, কাজটার পরিমাণ যথেষ্ট বড়, খুবই বড়। আর একটা অসুবিধা ছিল তথ্য সংগ্রহ এবং তথ্যের অথেন্টিকেশন। তথ্যের জন্য প্রচুর বই পড়তে হয়েছে, অসংখ্য বই পড়তে হয়েছে। রবীন্দ্র জীবনী, কাব্য, রবীন্দ্র প্রভাত মুখোপাধ্যায়, প্রশান্ত বাবু, এদের সব পড়তে হয়েছে। নানা বই পড়েছি, কিন্তু আরও ছোট যে বইগুলো পড়েছি তার তথ্যগুলোকে অথেন্টিকেশনের জন্য আমাকে বারবার শান্তিনিকেতনে যেতে হয়েছে, বহু গুণীজনের সঙ্গে দেখা করতে হয়েছে, নানাভাবে তাদের কাছ থেকে পরামর্শ নিতে হয়েছে। এইভাবে আস্তে আস্তে একটু করে কাজে গিয়ে আমাদের আর্কাইভটা আমি শেষ করতে পেরেছি। ডাক্তার সরকার, এই যে আর্কাইভটা আপনি শুরু করেছেন, এটা কোন সময়, মানে রবীন্দ্রনাথের কপিরাইট চলে যাবার পরে থেকে? নিশ্চয়ই তারপরেই হয়তো শুরু করতে পেরেছেন, কারণ তার আগে অনেক বাধা হয়তো এমনিও আসতে পারতো বলে মানুষ আশঙ্কা করে। যাই হোক, আপনি এই কাজটা করতে গিয়ে যাদের সহায়তা পেয়েছেন সেরকম মানুষদের কথাও একটু জানতে ইচ্ছে করছে, এবং রবীন্দ্র ভবনেও যদি কোনো সহায়তা পেয়ে থাকেন তাও জানতে ইচ্ছে করছে। নানাজন সাহায্য করেছেন আমাকে। প্রথমেই আমি উল্লেখ করব শ্রদ্ধেয় স্বপন মজুমদার। তিনি আমার কাজটি পুরো খুঁটিয়ে দেখেছেন এবং নানা তথ্যগুলিকে সংশোধন পরিমার্জন করে দিয়েছেন। এছাড়া শ্রদ্ধেয় কবি শঙ্খ ঘোষ, উনি আমার গীতবিত আর্কাইভে ভূমিকা সংযোজন করেছেন, উনিও পুরো জিনিসটা নিজে দেখেছেন। শান্তিনিকেতনে শ্রদ্ধেয়া আলপনা রায়, তার অখণ্ড সাহায্য পেয়েছি। বিশ্বভারতীর তদানীন্তন উপাচার্য সুজিত কুমার বসু, তিনি আমাকে নানাভাবে সাহায্য করেছেন। বিশ্বভারতীর লাইব্রেরি এবং তার বইপত্র দেখতে, ছবি দিয়ে সাহায্য করেছেন। এছাড়া বন্ধুবান্ধব এবং আমার যারা রোগী, যারা পেশেন্ট, তারাও তাদের সাধ্যমতো একটু করে সাহায্য করে গিয়েছেন। ফলে সাহায্যের নানা দিক থেকে সাহায্য পেয়েছি আর্কাইভ শেষ করতে গিয়ে। ডক্টর সরকার, আপনাকে বলি, আমাদের একটি আগের অনুষ্ঠানে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেসের অধিকর্তা উদয়নারায়ণ সিংহ এসেছিলেন। তিনি বলছিলেন যে বিদেশে রবীন্দ্রনাথ যে খানিকটা অপরিচিত হয়ে আসছেন আস্তে আস্তে, সেটার একটা কারণ যে রবীন্দ্রনাথকে আমরা বিদেশের বাজারে বিক্রি করতে পারিনি, মার্কেটিং করতে পারিনি। অন্যান্য বহু জিনিসেরই মার্কেটিং হয়, ফ্রাঙ্কফুর্ট বইমেলাতে গিয়ে সেখানে অন্য গান হচ্ছে, অন্য নৃত্যনাট্য হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথের স্থানটাই যেন সেখানে নেই। মানে সেটা তো দোষটা তাদের না, দোষটা আমাদের, আমরা তাকে নিয়ে যেতে পারছি না। তা আপনি সেই দিক থেকে এই যে একটা আর্কাইভাল মেটেরিয়াল তৈরি করলেন সফটওয়্যারের মধ্যে দিয়ে, যা আধুনিককালে ব্যবহারযোগ্য, সেখানে এটা একটা অসীম গবেষণামূলক মূল্য আছেই।
যার থেকে ভবিষ্যৎ প্রজন্ম গবেষণা করতে পারবে, জানতে পারবে, সব কিছুই সুযোগ রইল। কিন্তু এই সঙ্গে সঙ্গে আমার মনে হচ্ছে, কেন জানি না, যে এর একটা বাণিজ্যিক মূল্য হয়তো কোথাও আছে। আপনি এটাকে এর মাধ্যমে রবীন্দ্রনাথকে আবার নতুন করে পৌঁছে দিতে পারছেন বিশ্বের দরবারে। সেটি বিশেষ করে ধরুন একটা বিরাট অংশ রয়েছে যারা এনআরআই, তাদের কাছে এগুলো রবীন্দ্রনাথের তাদের রবীন্দ্র কৌতূহলের, রবীন্দ্র জিজ্ঞাসার উত্তর হিসেবে এটা যেতে পারে। তো এই বিষয়ে আপনি কি ধরনের ভেবেছেন সেটা যদি একটু বলেন। এটা ঠিক যে রবীন্দ্রনাথকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদেরই, কিন্তু ঠিক সেভাবে হয়তো আমরা দিতে পারছি না। এই জন্য তার যে বিশ্বের বাইরে যারা আছে, যারা এনআরআই ইন্ডিয়ান, যারা ইন্ডিয়ার বাইরে রয়েছেন, যারা রবীন্দ্রনাথকে জানতে চান, বুঝতে চান বা পড়তে চান, তারা সেই উপকরণ বা মাধ্যম পাচ্ছেন না। আমার মনে হয় গীতবিতান আর্কাইভে এমন একটা প্যাকেজ তৈরি হয়েছে যেটার মধ্য দিয়ে তারা শুধুমাত্র রবীন্দ্রনাথের গানও যেমন শুনতে পারবে, রবীন্দ্রনাথকে সম্পূর্ণভাবে উপলব্ধি করতে পারবে। সেক্ষেত্রে গীতবিতান আর্কাইভে একটা বাণিজ্যিক সম্ভাবনা কিন্তু রয়ে গিয়েছে, এবং এই প্যাকেজের থ্রু দিয়ে আমরা রবীন্দ্রনাথকে আরও বেশি পরিচিত করতে পারবো বিদেশের মানুষের কাছে। একটা দিক তো রয়েই গেছে গীতবিতান আর্কাইভের। এবং বিদেশি মানুষের কাছে তো ওই আমরা প্রথমে যে কথাটা আলোচনা করছিলাম, যে ডিভিডি একটা যেটা শুধুমাত্র কম্পিউটারে চালানো যেতে পারে, এটা তো কোনো সমস্যাই। হ্যাঁ, বিদেশে এটা সমস্যাই নয়, এটা কোনো সমস্যাই নয়। সবসময় তারা কম্পিউটার ইউজ করছে, এবং দেশেও সমস্যা আস্তে আস্তে কমে আসে, অনেকই কমে গেছে। কিন্তু এই প্যাকেজের থ্রু দিয়ে রবীন্দ্রনাথকে আমরা বেশি করে বিদেশের কাছে উপস্থাপন করতে পারবো বলে আমি মনে করি। আচ্ছা, এই যে সমস্ত আলোচনা আমরা করছি, এর থেকে একটা ছোট্ট হয়তো আশঙ্কা দেখা দিতে পারে যে যারা খুবই শুদ্ধতাবাদী এবং আমি বলবো খুব রোম্যান্টিক মনোভাবাপন্ন, তারা হয়তো ভাববেন যে রবীন্দ্রনাথকে আমরা বিক্রি করছি এরকম একটা পণ্যের ভূমিতে কেন এনে দাঁড় করাচ্ছি। কিন্তু এটা আমার মনে হয় আজকের দিনে 21 শতকে এটা তো অবশ্যম্ভাবী ছিল। যেখানে রবীন্দ্রনাথকে পণ্য করছি আমরা বলে যদি দুঃখিত হই, তাহলে যখন আমরা ভিরিয়ারাম এডিশনের শেক্সপিয়ার যখন পণ্য হয়, সেটাকে বিক্রি করার জন্য তারা এত বড় পৃথিবীর মার্কেট খুঁজে বার করে, তো সেখানে তো কোনো অন্যায় দেখি না। সেই দিক থেকে রবীন্দ্রনাথকে আপনি সহজলভ্য করে তুলছেন শ্রোতাদেরও কাছে, যে শ্রোতারা সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে, রবীন্দ্রনাথের জন্য অপেক্ষা করে রয়েছে, তাদের কাছে আপনি আনছেন। এবং সবথেকে একটা বড় কথা, যে আপনার যেভাবে আপনি বিন্যস্ত করেছেন আপনার এই আর্কাইভ, তার থেকে আমি বুঝতে পারছি যে আপনি শ্রোতাদের একটা স্বাধীন ইচ্ছা প্রকাশের অবকাশ করে দিচ্ছেন, যে তারা কোনটা শুনতে চায়, কিভাবে শুনতে চায়, তারা তার থেকে বেছে নিতে পারছে। এই বাছাইয়ের স্বাধীনতাটা তাদের দিচ্ছেন। তো এই ব্যাপারে আপনার কি মনে হয়, আপনি বলুন। না, এটা তো ঠিকই। শ্রোতাদের যদি একটা বাছাই করার স্বাধীনতা থাকে, তাহলে শ্রোতাদের কাছে জিনিসটা আরও বেশি গ্রহণযোগ্য হবে। গীতবিতান আর্কাইভে সেই সুবিধাটা আমি দিয়েছি, যে কোনো গানকে একাধিক শিল্পীর কণ্ঠে আমরা শুনতে পারি। আমি আমার পছন্দের শিল্পীর গানটা শুনতে পারবো ইচ্ছে করলে, তেমনি গানগুলো বিন্যাস নিজের ইচ্ছে মতো বিন্যাস সাজিয়ে নিয়ে আমরা শুনতে পারছি। যে আমি আজকে পুজো পর্যায়ে গান শুনবো, কি আজকে বর্ষার পর্যায়ে গানগুলো শুনবো, কিংবা আজকে রবীন্দ্রনাথের ছেলেবেলায় গানগুলো শুনবো। এইভাবে বিভিন্নভাবে এগুলোকে আমরা বিন্যাস করে শুনতে পারছি। এটা একটা শ্রোতাদের কাছে নিশ্চয়ই গ্রহণযোগ্যতা বাড়বে। এই জন্য আপনার কথা শুনে আমরা বুঝতে পারছি, আমি তো পাচ্ছি, আমার মনে হয় শ্রোতারাও পাচ্ছেন, যে আপনি একটা এই যে বাছাইয়ের স্বাধীনতা দিচ্ছেন, যাতে যে শ্রোতার ইচ্ছে হেমন্তর কণ্ঠে অমুক গানটি শুনবেন, কি যে শ্রোতার ইচ্ছে দেবব্রতের কণ্ঠে শুনবেন, কি কণিকার কণ্ঠে শুনবেন, কি সুচিত্রার কণ্ঠে শুনবেন, তিনি বেছে নিতে পারছেন। এইভাবে সমস্ত জিনিসটা একটা বড় বৃত্তের মধ্যে গিয়ে পড়ছে, বড় একটা জায়গায়, যেখানে কোন হাটে তুই বিকোতে চাস ওরে আমার গান, সেই গানকে আপনি একটা হাটের মধ্যে এনে রাখতে পেরেছেন, যেখানে শ্রোতা নিজের ইচ্ছে মতো তার বিকিকিনিটা করতে পারবে, তার মনোবাণিজ্যটা করতে পারবে। এবং সেই জন্যই এটা বড্ড একটা সুন্দর কাজ হয়েছে, কারণ আপনি সেই হাটটাকে এনেছেন ভুবনডাঙ্গার মাঠে। সমস্ত ভুবন তার জন্য প্রতীক্ষা করে রয়েছে সেই রবীন্দ্রনাথের গানের জন্যে। সেই জন্য আপনাকে আর একতরফা ধন্যবাদ দিচ্ছি। এবং এই বিষয়ে
সমস্ত ভুবনের কোনো প্রতিক্রিয়া যদি আপনি এখনই পেয়ে থাকেন, তার একটু যদি আমাদের বলেন। ঠিকই বলেছেন, ভুবনডাঙ্গার মাটি বটে। আমি সারা পৃথিবী থেকে রোজই অসংখ্য ইমেল পাচ্ছি নানাভাবে। সে প্যারিস থেকে পাই, আমি দুবাই থেকে পাই, আমেরিকা থেকে পাই, জার্মান থেকে এক ভদ্রলোক, তিনি জার্মান, তিনি জানিয়েছেন তারা একটা রবীন্দ্রনাথকে নিয়ে তারা একটা অনুষ্ঠান করছেন এবং সেই অনুষ্ঠানে তারা এই গীতবিত আর্কাইভটাকে শোনাতে বা দেখাতে চাইছেন এবং তার জন্য আমাদের কাছে তারা অনুরোধ জানিয়েছেন। সুতরাং এই যে গীতবিত আর্কাইভ যে একটা ভ্রমণের নানা জায়গায় ছড়িয়ে পড়েছে, তার স্বীকৃতি এবং তথ্য আমরা রোজই আমাদের ইন্টারনেটে থ্রুতে। এটি কোনো ওয়েবসাইটেও পাওয়া যেতে পারে? হ্যাঁ, ওয়েবসাইটে পাওয়া যেতে পারে। আমাদের একটা ওয়েবসাইট আছে গীতবিত আর্কাইভের, সেটা শ্রোতাদের জন্য আমি বলতে পারি, www.gitobitanarchive.com, GITABITANARCHIVE.com। এই গীতবিত আর্কাইভের ওয়েবসাইট থেকে শ্রোতারা গীতবিত আর্কাইভ সম্বন্ধে আরও বিস্তারিত তথ্য পেতে পারবেন। ধন্যবাদ ডাক্তার সরকার, আপনি আমাদের শ্রোতাদের সকলকে একটা নতুন দিক দেখালেন যে এই কাজটাও করা দরকার ছিল, সেই কাজটা আপনি করেছেন। আশা করব যে আমার সমস্ত শ্রোতারা এর থেকে উপকৃত হবেন। আজকে যখন আমরা আর্কাইভ নিয়েই আলোচনা করলাম এবং যিনি আর্কাইভ প্রস্তুত করেছেন তাকে অতিথি হিসেবে এখানে আনলাম, তখন আমার ইচ্ছে করছে যে বাকি সময়টুকুনো আমরা একটু ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি, ইতিহাসের মধ্যেই ঘোরাফেরা করি। আমাদের আজকের অবশ্যই কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই রবীন্দ্রনাথই, এবং আমাদের জানতে ইচ্ছে করছে যে রবীন্দ্রনাথের গান প্রথম রেকর্ড হিসেবে কোথায় প্রকাশিত হয়েছিল, কিভাবে প্রকাশিত হয়েছিল, সেগুলো একটু জানতে ইচ্ছে করছে আজকে। সেই জন্যই কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থিত করছি। রবীন্দ্রনাথের প্রথম রেকর্ড প্রকাশিত হয় 1906 সালে। রেকর্ডের এক পিঠে ছিল বঙ্কিমচন্দ্রের সুবিখ্যাত বন্দে মাতরম গান, আর এক পিঠে রবীন্দ্রনাথেরই সোনার তরী কবিতার আবৃত্তি। কুন্তলিন পুরস্কারের প্রবর্তক এইচ বোসের উদ্যোগে প্রকাশিত হয়েছিল এই রেকর্ড। এইচ বোস পারফিউমার, সেকালের বিখ্যাত এই প্রতিষ্ঠানটি কেশ তৈল ও রকমারি সুগন্ধি দ্রব্যের ব্যবসা করেই থেমে থাকেনি। সাহিত্য পুরস্কার প্রবর্তন করে যোগ্যজনকে সেই পুরস্কারে ভূষিত করে সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। শরৎচন্দ্র মন্দির গল্পটি লিখে কুন্তলিন পুরস্কার লাভের পর যে আলোড়ন পড়েছিল তা আমাদের অজানা নয়। এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ হেমেন্দ্রমোহন ছিলেন কবির সুহৃদ। বিংশ শতাব্দীর প্রথম যুগে বিস্ময়কর যান্ত্রিক প্রগতির কিছু নিদর্শন ওদেশ থেকে এদেশে আনার ক্ষেত্রে তাঁর ভূমিকা অবিস্মরণীয়। কলের গান, সাইকেল, টর্চ লাইটের কারখানা প্রভৃতি এদেশে নির্মাণের জন্য তার নিরলস ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হয়। হেমেন্দ্রমোহনের বিবিধ কর্মকাণ্ডের মধ্যে রেকর্ড তৈরির প্রয়াস ও সাফল্য লাভ সবিশেষ উল্লেখযোগ্য। রেকর্ড তৈরির জন্য ধর্মতলার মার্বেল হাউসে খুলেছিলেন দ্য টকিং মেশিন হল। এটি দেশের প্রথম রেকর্ড তৈরির কারখানা। পরে এই কারখানাটি বউবাজারে দেলখোস হাউসে স্থানান্তরিত হয়। তখন ছিল মোমের সিলিন্ড্রিক্যাল রেকর্ড, আকারে মোটা, ওজনও যথেষ্ট ভারী। ফ্রান্সের প্যাথে কোম্পানিতে তৈরি ওই রেকর্ডের বন্দে মাতরমের পিঠে ইংরেজিতে মিস্টার রবীন্দ্রনাথ টেগোর, সোনাত্তরীর পিঠে কবির নামের আদ্যাক্ষর অনুসারে মিস্টার আর.এন. টেগোর লেখা ছিল। কবির নাম ইংরেজিতে মুদ্রিত হলেও কবিতা ও গানের নাম বাংলাতে মুদ্রিত হয়েছিল। 1877 সালে ও দেশে ফোনোগ্রাফ আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন বৈজ্ঞানিক টমাস অ্যালভা এডিসন। ফোনোগ্রাফের সাহায্যে স্বরকম্পন রেকর্ড করে তা আবার বাজিয়ে শোনা যেত। ফোনোগ্রাফ অচিরেই এ দেশে, বিশেষত কলকাতায় আসে। বছর চারেকের মধ্যে এডিসন আবিষ্কৃত ফোনোগ্রাফের উন্নত সংস্করণও বাজারে এসে পড়ে। ধাতব নলের গায়ে মোম লাগিয়ে তার উপর রেকর্ড করা হতো। এডিসন আবিষ্কৃত ফোনোগ্রাফের রেকর্ডিংয়ের মান আরও উন্নত হয়। 1888 সালে জার্মানির এমিল বার্লিনার ডিস্ক রেকর্ড তৈরির পদ্ধতি আবিষ্কার করেন। এদেশে গ্রামাফোন কোম্পানি ডিস্ক রেকর্ডের কারখানা প্রতিষ্ঠিত হয় 1907 সালে। তার আগে পর্যন্ত মোমের সিলিন্ড্রিক্যাল রেকর্ডই প্রচলিত ছিল। 1902 সালে ওদেশ থেকে রেকর্ডিং ইঞ্জিনিয়ার আসে।
1905-এ দি গ্রামাফোন কোম্পানি লিমিটেড কলকাতার ধর্মতলায় অফিস খোলে। 1907-এ এশিয়ার প্রথম রেকর্ড তৈরি স্টুডিও হয় বেলেঘাটায়। হেমেন্দ্র মোহনের এইচ বোসেস রেকর্ডে বিজ্ঞাপন কিভাবে ছিল তা আমরা একটু শুনে নিতে পারি। আমাদের নিবেদন এই শিরোনামে লেখা হয়, দেশের যে সমস্ত সুগায়কবৃন্দের কণ্ঠস্বর শ্রবণ মাত্রে প্রাণ স্নিগ্ধ করিয়া দেয়, যাহাদের মধুর সঙ্গীতালাপ চিরস্থায়ী করিবার উপযুক্ত, আমরা সেই সমস্ত গায়কের কলকণ্ঠ আপনাদিগের পরিতৃপ্তি কামনায় আমাদিগের এই প্যাথি রেকর্ডে সংগ্রহ করিয়া সৌভাগ্যান্বিত হইয়াছি। আশা করি ভবিষ্যতে অন্যান্য সুগায়কের কণ্ঠস্বর আপনাদিগের নিকট উপস্থিত করিতে পারিব। 11 ইঞ্চি ডবল সাইডেড বাংলা প্যাথি রেকর্ডগুলি যে সম্ভ্রান্ত ভদ্রমহোদয়গণ কর্তৃক গীত, তা স্বতন্ত্রভাবে ওই ক্যাটালগে ইংরেজি ও বাংলা উভয় ভাষায় মুদ্রিত হয়। ক্যাটালগের শুরুতেই ছিল রবীন্দ্রনাথের নাম, সঙ্গে ভূমিকাও। ভূমিকাটি এরকম: স্বনামধন্য কবিকুলশ্রেষ্ঠ সুকণ্ঠ রবীন্দ্রনাথের আর কি পরিচয় দিব। বঙ্গের গৃহে গৃহে আবাল বৃদ্ধ বনিতা সকলেই রবিবাবুর সর্বতোমুখী প্রতিভা ও যশরাশির বিষয় সম্যক অবগত আছেন। কোনো সভায় বা সাধারণ উৎসব ক্ষেত্রে তাহার কণ্ঠ নিঃসৃত সঙ্গীত লহরী শ্রবণ করিবার আশায় লোকে এককালে উন্মত্ত হইয়া ছুটিত। আমরা যে সেই রবীন্দ্রনাথের কলকণ্ঠ রেকর্ড করিয়া চিরস্থায়ী করিতে পারিয়াছি, এই আমাদের পরম সৌভাগ্য। তাহার কণ্ঠস্বর গৃহে বসিয়া শুনিতে কাহার না লালসা হয়। আমাদের নিকটে তাহার 2খানি মাত্র রেকর্ড আছে। ভূমিকার পর ইংরেজিতে রেকর্ড নম্বর, কবিতা ও গানের নাম উল্লেখে শুধু নয়, রয়েছে সংক্ষিপ্ত মন্তব্য। সোনারতরী প্রসঙ্গে লেখা হয়, ইহার মাধুর্য রবিবাবু সকণ্ঠে কত সুন্দরভাবে প্রতিফলিত করিয়াছেন, তাহা সকর্ণে না শুনিলে ভাষার বর্ণনার অতীত। বন্দে মাতরম প্রসঙ্গে রয়েছে অনুরূপ মন্তব্য, বঙ্গের গৌরব অমর বঙ্কিমচন্দ্রের প্রাণোন্মত্তকারী জাতীয় সঙ্গীত। এতদুপরি স্বয়ং রবিবাবু তাহার গায়ক। সেই শুরু এইচ বোসের রেকর্ডের ক্যাটালগের 2য় খণ্ড থেকে জানা যায়, কবিকণ্ঠে আরও 14টি গানের রেকর্ড তারা প্রকাশ করেছিল। রেকর্ডগুলির একটি তালিকা দেওয়া যেতে পারে: আজি বাংলাদেশের হৃদয় হতে, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, আমরা পথে পথে যাব সারে সারে, বুক বেঁধে তুই দাঁড়া দেখি, যে তোরে পাগল বলে, যদি তোর ভাবনা থাকে, যে তোমায় ছাড়ে ছাড়ুক, নিশিদিন ভরসা রাখিস, ঘরে মুখ মলিন দেখে গলিস নেরে ভাই, এবার তোর মরা গাঙে বান এসেছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, আপনি অবশ হলি তবে বল দিবি তুই, তোর আপনজনে ছাড়বে তোরে, ও আমার দেশের মাটি। এইখানে আপনাদের একটু বলে রাখি, এই যে ঐতিহাসিক তথ্যগুলো আপনাদের কাছে পেশ করছি, এগুলো পার্থচিৎ গঙ্গোপাধ্যায়ের কবিকণ্ঠে কবিতা ও গান, তার একটি সংক্ষিপ্ত ইতিহাস চিরশাখা, সেখান থেকে আমরা পেয়েছি। প্রথম দিকে রেকর্ড 2 পিঠে বাজানো যেত না, একদিকেই বাজত। ও দেশে ওডিয়ন 1904-এ 2 পিঠেই বাজে এমন রেকর্ড তৈরি করে। ওডিয়ন থেকেও রবীন্দ্রনাথের গানের বেশ কয়েকটি রেকর্ড প্রকাশিত হয়। না, সেগুলি রবীন্দ্রনাথের গাওয়া নয়, গেয়েছিলেন বিভিন্ন সঙ্গীত শিল্পী। তখন গীতিকারের নাম রেকর্ড লেভেলে দেয়া হতো না, ফলে রবীন্দ্রনাথের গানের রেকর্ড বেরোলেও কোথাও তার নাম থাকতো না। 1915 সালের 10ই মার্চ গ্রামাফোন কোম্পানিকে গানের সত্ত্ব দাবি করে চিঠি দেন রবীন্দ্রনাথ। গীতিকারের সম্মান দক্ষিণাও পান কবি। এইচ বোসেস রেকর্ডের পর প্রায় 20 বছরের ব্যবধানে 1926 সালে কবিকণ্ঠের রেকর্ডিং দিয়ে গ্রামাফোন কোম্পানির বেলেঘাটা মেইন রোডের স্টুডিওর উদ্বোধন হয়। ওই বছর 5ই অক্টোবর গ্রামাফোন কোম্পানির সঙ্গে কবির একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তিপত্রে সব মিলিয়ে 25টি আবৃত্তি ও গানের উল্লেখ রয়েছে। আজই হতে 100 বর্ষ পরে সোনারতরী, কৃষ্ণকলি বা 4 খণ্ডে কর্ণ ও কুন্তী সংবাদ আবৃত্তির রেকর্ড প্রকাশের চুক্তি যেমন হয়েছে, তেমনি আমার শেষ পারানির করি, অন্ধজনে দেহ আলো, আমারে কে নিবি ভাই বা আমি সংসারে মন দিয়েছিল গানের রেকর্ড প্রকাশের ব্যাপারেও চুক্তি হয়। অবশ্য এই চুক্তি কতখানি বাস্তবায়িত হয়েছিল, সবকটি রেকর্ড আদৌ বেরিয়েছিল কিনা তা নিয়ে ঘোরতর সন্দেহ আছে। 1926-এর পর 1932
হিন্দুস্তান মিউজিক্যাল প্রোডাক্টসের অক্রুর দত্ত লেনের স্টুডিওতে আসেন রবীন্দ্রনাথ। কবি রেকর্ড করেন আবৃত্তি ও গান আমি যখন বাবার মতো হব ও তবু মনে রেখো। 1932-এর পর হিন্দুস্তানে 1936 ও 1939 সালে আরও কয়েকটি কবিতা ও গানে রেকর্ড করেন রবীন্দ্রনাথ। কবিকণ্ঠ সংরক্ষণে অল ইন্ডিয়া রেডিওর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রেডিও কর্তৃপক্ষের সক্রিয় সহযোগিতায় রবীন্দ্র শতবর্ষে গ্রামোফোন কোম্পানি কবিকণ্ঠের একটি লং প্লেইং রেকর্ড প্রকাশ করেন। অল ইন্ডিয়া রেডিওর শুধু নয়, ভিনদেশি বেতারের ভূমিকাও স্মরণ করতে হয়। যেমন 1930 সালে কবি গিয়েছিলেন সুইডেনে। সুইডেন রেডিও কবির ঝুলন কবিতাটি রেকর্ড করেছিল। রবীন্দ্র জন্মশতবর্ষে সুইডেন রেডিওর সৌজন্যে হিন্দুস্তান থেকে কবিতাটির রেকর্ডও প্রকাশিত হয়। ঝুলন কবিতার ছন্দ ঝঙ্কার রবীন্দ্রকণ্ঠে অসাধারণ ব্যাপ্তি পেয়েছিল। কবিকণ্ঠে কবিতাটি শুনলে বিস্মিত হতে হয়। মংপুতে জীবনের শেষ বেলায় ঝুলন কবিতাটি পাঠকালেও কবি ছন্দ ঝঙ্কারে উদ্বেলিত হয়ে পড়েছিলেন। কবির আবেগদীপ্ত কণ্ঠে কবিতাটি শোনার সুখস্মৃতি ধরা রয়েছে মৈত্রী দেবীর মংপুতে রবীন্দ্রনাথ গ্রন্থে। মৈত্রী দেবী লিখছেন, পড়তে পড়তে উত্তেজিতভাবে চেয়ারে সোজা হয়ে বসলেন, পায়ের ওপর থেকে চাদর স্খলিত হয়ে পড়ে গেল, এক হাতে বই ধরে আছেন আর শুভ্র দীর্ঘ বাহু ছন্দের তালে তালে উত্তেজিতভাবে নাড়ছেন। ঘরের অল্প আলোতে দেয়ালের ওপর সে হাতের ছায়া দীর্ঘতর হয়ে ওঠানামা করছিল। সেই ছবি এখনো দেখতে পাই। গম্ভীর গর্জন ধ্বনি ছিল সেই কণ্ঠস্বরে। 1938 সালে কালিম্পংয়ে কবি কবিতা পড়েছেন, তা সরাসরি প্রচারিত হয়েছে, এমন কথা ভেবেও এখন বিস্মিত হতে হয়। পরাধীন দেশে রেডিওতে ইউরোপীয় অনুষ্ঠানের প্রাধান্য ছিল, তা সত্ত্বেও কবির জন্মদিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হতো। 1938 সালের 10ই এপ্রিল কবি কালিম্পং যাত্রা করেন। কবির সহযাত্রী ছিলেন সেক্রেটারি অনিল কুমার চন্দ। জন্মদিবসে কবি দূর কালিম্পংয়ে, তাই স্টেশন ডিরেক্টর অশোক কুমার সেন প্রোগ্রাম পরিচালক নৃপেন্দ্রনাথ মজুমদারকে কালিম্পংয়ে পাঠালেন। বললেন, কবির জয়ন্তী করছেন, তা ওই দিন ব্রডকাস্ট করবার জন্য কবির কাছ থেকে কোনো বাণী আনতে পারেন না? কবি এখন কালিম্পংয়ে, একবার গিয়ে দেখুন না চেষ্টা করে। যদি আনতে পারেন তো ওই দিনে কোনো সুবক্তাকে দিয়ে সেটি বেতারে পড়িয়ে দেওয়া যেতে পারে। মনমোহন ঘোষের লেখা থেকে জানা যায়, স্টেশন ডিরেক্টরের নির্দেশ মতো নৃপেন্দ্রনাথ কালিম্পংয়ে যাত্রা করেন। কবি তখন ছিলেন গৌরীপুর লজে। সে বাড়িতে টেলিফোন রয়েছে দেখে তার মাথায় এক বুদ্ধি আসে, কবির লিখিত বাণী নিয়ে গিয়ে অন্যকে দিয়ে পড়ানো কেন? কবি সম্মত হলে তো টেলিফোন মারফতই তার বাণী সরাসরি দেশবাসীর কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। বিলম্ব না করে তৎক্ষণাৎ নৃপেন্দ্রনাথ কবিকে এই ইচ্ছার কথা জানালেন, প্রার্থনা করলেন কবির সম্মতি। কবিও সানন্দে সম্মতি দিলেন। এইভাবে সরাসরি কবিকণ্ঠে আবৃত্তি প্রচার সহজ কাজ ছিল না। মনমোহন ঘোষের বিবরণ থেকে বোঝা যায়, এই জটিল দুরূহ কাজটি পরম আন্তরিকতায় বেতার কর্তৃপক্ষ সম্পাদন করেছিলেন। মনমোহন লিখেছেন, যেদিন কবির বাণী ওই কবিতাটি কালিম্পং থেকে রিলে করা হয়, সেদিন কলকাতা থেকে কালিম্পং পর্যন্ত সমগ্র টেলিফোন লাইনটির উপর বিভাগীয় ইঞ্জিনিয়াররা তীক্ষ্ণ দৃষ্টি রেখেছিলেন, যাতে দৈব দুর্বিপাকে লাইনের যে কোনো জায়গা খারাপ হলে মুহূর্তের মধ্যে তা মেরামত করা যায়। কারণ কয়েকদিন পূর্বেও ওই লাইন খারাপ হয়েছিল এবং 8ই মে তারিখেও একটি স্থানের অবস্থা সুবিধাজনক ছিল না। ইঞ্জিনিয়ারদের ত্বরিত ব্যবস্থায় রিলে আরম্ভ হওয়ার সময় লাইনটি একেবারে নিখুঁত করা হয়েছিল। এই সব ব্যবস্থায় স্টেশন ডাইরেক্টর মিস্টার A.K. সেন টেলিগ্রাফ বিভাগের কর্তৃপক্ষকে অনুরোধ করে সুসম্পন্ন করিয়েছিলেন। সেই সঙ্গে দিল্লি এবং ভারতবর্ষের অন্য সকল স্টেশনকেও তিনি আগে থাকতে এই সুসংবাদটি জানিয়ে দিয়েছিলেন, যাতে নির্দিষ্ট দিনে কবির জন্মদিনের বাণী যুগপৎ ভারতের সকল স্টেশন থেকে রিলে করে ভারতের সর্বাংশে তা প্রচার করা সম্ভব হয়। কবির জন্মদিবসের দুদিন আগে 6ই মে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর J.K. মেহরা ইঞ্জিনিয়ারিং বিভাগের P.K. দেবকে নিয়ে কালিম্পংয়ে চলে যান। অনুষ্ঠানটিকে সুষ্ঠুভাবে পরিবেশনের জন্য তাঁদের নিরলস প্রয়াস শেষ পর্যন্ত ফলপ্রসূ হয়। যথাসময়ে রাত 8:45 কবিকণ্ঠে শোনা যায় জন্মদিন কবিতাটি। আজ মম জন্মদিন,
সদ্যই প্রাণের প্রান্ত পথে ডুব দিয়ে উঠেছে সে বিলুপ্তির অন্ধকার হতে মরণের ছাড়পত্র নিয়ে। মনে হতেছে কি জানি পুরাতন বৎসরের গ্রন্থি বাঁধা জীর্ণ মালাখানি সেথা গেছে ছিন্ন হয়ে নবসূত্রে পড়ে আজি গাঁথা। নবজন্মদিন, জন্মোৎসবে এই যে আসন পাতা, হেথা আমি যাত্রী শুধু, অপেক্ষা করি লবটিকা মৃত্যুর দক্ষিণ হস্ত হতে নূতন অরুণ লিখা যবে দিবে যাত্রার ইঙ্গিত। আজ আসিয়াছে কাছে জন্মদিন মৃত্যুদিন, একা আসনে দোহে বসিয়াছে দুই আলো মুখোমুখি মিলিছে জীবন প্রান্তে মম, রজনীর চন্দ্র আর প্রত্যুষের সুখ তারা সম, এক মন্ত্রে দোহে অভ্যর্থনা। অনুষ্ঠান চলছে তোমার আকাশ তোমার বাতাস, এবং আজকের শেষ কবিতাটি কৃষ্ণকলি। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক। মেঘলা দিনে দেখেছিলে মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্তবেণী পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। আজকের অনুষ্ঠানের পালা ফুরলো, কিন্তু আপনারা জানেন রবি ঠাকুরের নোটে গাছটি কোনোদিনই মুড়বে না। আমি আবার ফিরে আসব তোমার আকাশ তোমার বাতাস অনুষ্ঠানে। বিষয় অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর তো বটেই।